নমস্কার শ্রোতা বন্ধুরা, ট্রিনিটি এবং গপ্পকথা থেকে আমি তোমাদের কুমারজিৎ। সাহিত্য জগতের বিশিষ্ট কিছু গল্পকে নতুন রূপে নতুনভাবে তোমাদের কাছে উপস্থাপন করার জন্যই আমাদের আজকের নিবেদন গপ্পকথা। তোমরা সকলে আমাকে বলো তো, এই ঠান্ডায় কে কতটা জমেছ? আমাদের এদিকে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। তোমরা তোমাদের শীতের পছন্দের খাবারগুলো আমাকে কমেন্ট করে জানিও। যাক, তোমাদেরকে আর জ্বালাতন করবো না এসব বাজে মুখে। চলো গল্পে আসা যাক। আমাদের আজকের গল্প পর্ণা দেবনাথের কলমে মেঘের রুমাল। শুনতে থাকো। ঝড়ের মতন চঞ্চল তুমি, এক গোয়ে জেদি ভীষণ। কবে ছাড়া আমি তোমার নিরীক্ষক, ভেবে যাই তবু বুঝতে পারি না, ধাঁধার থেকেও জটিল ভীষণ। কিছুদিন আগে পড়া কবিতার লাইনগুলো আপন মনে সুর করে গেয়ে চলেছে আয়ুষ। এমন সুন্দর ভোরের আকাশের দৃশ্যকে কোনো স্বর্গীয় দৃশ্যের থেকে কম কিছু মনে হচ্ছে না তার। হলুদ আর নীল রঙে মিশে প্যালেটে যেন সাদা রঙের ছিটে এসে পড়েছে আকাশ জুড়ে। শরৎকালের মৃদুমন্দ বাতাস গাছের পাতাগুলোকে দোলা দিয়ে যাচ্ছে আপন মনে। পাখির ডাকের সাথে বাতাসও যেন শিশি দিয়ে এক মনে এক অজানা গান গাইতে ব্যস্ত। আকাশ আর পাখিদের মাঝের সম্পর্ক বোঝা ঠিক ততটাই কঠিন যতটা প্রথম প্রেমের অনুভূতিকে বোঝা। আর এই বুঝতে বুঝতে কখন যে জীবনটাই বোঝা হয়ে যায়, আর তার সাথে পরিবেশ পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নেয় তা স্বয়ং বোধহয় ঈশ্বরও জানেন না। হঠাৎ পায়ের তলায় নরম কিছুর স্পর্শ পেতেই ওর চোখ যায় মাটিতে পড়ে থাকা বোগেনভেলিয়া ফুলটার দিকে। বাড়ির একপাশের এই সাদা রঙের বোগেনভেলিয়া গাছটা তার বড্ড শখের। গাছটার বয়সও আয়ুষেরই সমবয়সী, তাই বোধহয় বন্ধুত্ব মনে করে এই ভাব। আসলে এই সাদা ফুলের জীবন্ত চেহারা ওর বড্ড ভালো লাগে। ডায়েরিতে বসে যত আজগুবি আনকোরা কবিতা লিখেছে সবই এই গাছের দিকেই হাঁ করে তাকিয়ে থেকে ভেবেছে। কিন্তু এমন প্রাণোচ্ছল মরশুমে হঠাৎ এই অবেলায় শরৎকালে ফুল ঝরছে কেন? সাদা ফুলটা হাতে তুলে নেয় আয়ুষ। কাল রাতের ঝমঝমিয়ে হতে থাকা বৃষ্টির দাগ লেগে আছে তার সর্বাঙ্গে। এক অদ্ভুত স্নিগ্ধতা ছড়াচ্ছে হাতে থাকা সেই একরত্তি ফুলের অবশিষ্ট অংশ থেকে। মেঘলা রোদের স্পর্শে যেন নতুন করে সজীবতা লাভ করছে সে। ঠিক তখনই আয়ুষের চোখ যায় উল্টো দিকের মাঠে থাকা কয়েকজনের দিকে। বেশ কিছু মেয়ে মিলে খেলা করছে, সম্ভবত কানামাছি খেলছে। এই ভোরবেলা কে কানামাছি খেলে? হ্যাঁ, পাগল নাকি সব? কথাটা ভেবে নিজেই হেসে ফেলে আয়ুষ। 15 বছরের তরুণ জীবনে এমন অদ্ভুত কাণ্ড এর আগে দেখেছে বলে তো না, মনে পড়ছে না। সকাল সকাল পড়াশোনার বাকি কাজ বাদ দিয়ে কিনা কানামাছি! সত্যি, মানুষ সব থেকে উন্নত জীব হয়েও পাগলামিটা ছাড়তে পারল না। মাঠের সামনের বড় বাতির আলোটা নিভে গেছে অনেক আগে। হালকা রোদে চারপাশটা দিনের আলোর মতো স্পষ্ট, কিন্তু তবুও এই পাগলের কাণ্ড কারখানা দেখার লোভটা সামলাতে পারল না আয়ুষ। তাড়াতাড়ি করে মাঠের দিকে পা বাড়ালো। কোন পাগলের দল এমন অদ্ভুত কাজ করছে তাদের সামনে গিয়েই তাদের কীর্তি দেখে হাসবে বলে ভেবেই নিয়েছে সে। এক প্রচণ্ড বাহাদুরের মতো ভাব নিয়ে নিজের দুটো বন্ধুকেও জুটিয়ে নিল সাথে, আদি এবং সৌমি। তিনজন একসাথে স্কুলে পড়া থেকে শুরু করে একই পাড়ার বাসিন্দা, আর সেই সূত্রে দাদাগিরিমূলক কাজেও সাগরেদ হিসেবে থাকে আয়ুষের সাথে।
মেয়েগুলো এখনো খেলছে নিজেদের মতো। আয়ুষ গিয়ে হাজির হলো তাদের সামনে। এরা কি সব পাগলাগারোর থেকে পালিয়ে এসেছে নাকি বলতো? এই সাত সকালে মুরগি ডাকতে ভুলে গেছে, এদিকে এরা এখানে কানামাঝি খেলছে। সৌমিক টোন কেটে বলল, যা বলেছিস। এই ঝিনুক, তুইও এখানে? তোর না কাল পরীক্ষা? পাড়ারই সব প্রতিবেশী, তাই সবাই সবাইকেই মোটামুটি চেনে। ইতিমধ্যে মেয়েদের খেলার মাঝে এভাবে উটকো ঝামেলা হিসেবে এই তিন ছেলের আগমন বিশেষ মনোপুত হয়নি কারোরই। ওদের মধ্যে থেকে ঝিনুক ঝাঁঝি দিয়ে বলে উঠল, এই, তোর বেশি সমস্যা থাকলে বাড়ি গিয়ে বই নিয়ে পড়তে বস। আহা, ঝামেলা করছো কেন সকাল সকাল? এত সুন্দর ওয়েদার। আয়ুষ শান্ত করার চেষ্টা করে বলল ঠিকই, কিন্তু আদতে পরিস্থিতি আরো গরম হয়ে গেল। আয়ুষ, তুই এখানে কি করছিস এই ভোরবেলা? তুইও খেলবি নাকি? দেখ, আমার মাসুদ ও দিদির সাথে খেলছি। তোকে কিন্তু আর খেলায় নেওয়া যাবে না, বলে দিলাম আমি। তোরা যা তো, নিজেদের কাজে যা। ওদের মাঝ থেকে ওদের পাশের বাড়ির মেয়ে ঝিনুক আয়ুষকে উদ্দেশ্য করে কথাটা বলতেই আদি এবার মাঝ থেকে কিছু বলতে উদ্যত হয়, কিন্তু আয়ুষ সবাইকে থামিয়ে দিয়ে বেশ বিজ্ঞের ভাব নিয়ে বলল, এই তুই থাম তো, তোদের মতন নাকি আমি? হ্যাঁ, এই সাত সকালে কানামাছি খেলবো পাগলের মতো? আমার আরো অনেক কাজ আছে, আমাকে তো আবার আজ। কিন্তু আয়ুষ পুরো কথাটা শেষ করার আগেই হঠাৎ একটা মেয়ে এসে আয়ুষের হাত চেপে ধরল। না, মেয়েটা ইচ্ছে করে করেনি, তার চোখে কাপড় বাঁধা। হ্যাঁ, সেই এই কানামাছি খেলার আসল পান্ডা, ঝিনুকের মাস্তুতো দিদি স্নেহা। এই, জিতে গেছি, জিতে গেছি বলেই মেয়েটা উল্লসিত হয়ে চেঁচিয়ে উঠল। কিন্তু আদতে যে সে নিজের দলের কাউকে না পাকড়াও করে রং রুটে এসে গেছে, সেটা বোঝা গেল নিজের চোখ থেকে কাপড় সরানোর পর। ব্যাস, সেটাই বোধহয় অন্য এক যুগের সৃষ্টি করেছিল। লাভ এট ফার্স্ট সাইট, এই ভীষণ ভুয়ো কথা, যেটাকে আর পাঁচটা টিনের ছেলে মেয়ে থেকে প্রেমে ধোঁকা খেয়ে ধোকার মশলা আনতে যাওয়া পাড়ার দাদা সবাই স্বীকার করবে, সেই চারটে শব্দ এসে কড়া নাড়ল আয়ুষের মনে। 15 বছরের তরুণ মস্তিষ্ক থেকে বিচ্ছিন্ন হয়ে গেল মনটা। শরীরের প্রত্যেকটা অঙ্গ যেন অবশ হতে বসেছে। কাউকে প্রথম দেখে এতটা নার্ভাসনেস আসতে পারে কখনো? এর উত্তর যতটা বিতর্কিত, তার থেকেও বেশি বিতর্কের বিষয় এটাই যে ভালোবাসা নামক শব্দ, যেটাকে হয়তো আর কিছুদিন বাদে মিউজিয়ামে রাখতে হবে, সেই শব্দটা এভাবে হুট করে কারোর কবিতার শেষ না হওয়া লাইন জুড়ে যেতে পারে। আয়ুষের হাত তখনও সে মেয়েটার হাতে। মেয়েটা সে বিস্মিত মুখে চাঁদের আলো এসে পড়ছে। সূর্যের তির্যক রশ্মির স্পর্শে কালো চুলেও যেন তারার মতো সামান্য আলো চিকচিক করছে। চোখ দুটোর মধ্যে বিস্ময় ভাব পরিপূর্ণ। সে যে নাচেও খুব বড় ভুল করেছে, সেটা বুঝতে বাকি নেই। প্রসাধনীহীন চেহারাটা শীতল পরিবেশে সামান্য শিহরিত হয়ে উঠল। মেয়েটা এখনো অবাক চোখে তাকিয়ে আছে আয়ুষের দিকে। মেয়েদের মাঝে হঠাৎ একটা ছেলে আসলো কোথা থেকে, সেই হিসেবে বোধহয় মেলাতে পারছে না সে। আকাশ থেকে ধূমকেতুর মতোই যেন আয়ুষের সমস্ত সাহস বাহাদুরিও সেই সময় একেবারে তলানিতে চলে গেছে। মেয়েটা ভ্রু কুঁচকে বলে ওঠে, তুমি কে ভাই? এখানে এলে কিভাবে? আমরা তো মেয়েরা ছিলাম শুধু। ঝিনুক, এ তো। আরে, ও তো আমাদের পাড়াতেই থাকে, দেখেছিস তো এর আগে। তোর কাছে আগের দিন একটা কি যেন ম্যাথ বুঝতে এলো না, সে যদিও 1 বছর আগের কথা। ঝিনুক স্নেহার হাত থেকে আয়ুষের হাতটা ছাড়িয়ে নিল এসে। ইউটিউব ভিডিওর মাঝে অসহ্যকর অ্যাডের মতোই ঝিনুকের কাজটা লাগলো আয়ুষের। এদিকে আয়ুষের মনে হচ্ছে ওর গলা যেন কেউ টিপে আছে, কথাও বলতে পারছে না বেচারা।
সব কথাই যেন জট পাকিয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। ও আয়ুষ, তুই সেই ম্যাথ বুঝতে আসা ছেলেটা? আসলে অনেকদিন পর দেখলাম তো তোকে, তাই চিনতে পারিনি। কিন্তু তুই এখানে মেয়েদের মাঝে কি করছিস? স্নেহা হেসে আয়ুষের বোকা চেহারা দেখে ওর পেতে আঁচড়ানো চুলটা হাত দিয়ে এলোমেলো করে দিল। আর আয়ুষ, সে তো বোকার মতো তাকিয়েই আছে, ঠিক যেমন কোনো ছোট বাচ্চা তার পছন্দের জিনিসের দিকে তাকিয়ে থাকে, ঠিক সেভাবে। না, তারপর আর দাঁড়ায়নি সেই মেয়েটা, বাড়ির দিকে পা বাড়িয়েছিল। ঘুম জড়ানো চোখের মাঝেও এক পলক আরেকটু স্পষ্টভাবে তাকে দেখার জন্য আয়ুষের চোখ দুটো ছটফট করছে তখন। কি রে ভাই, এবার তো চোখ সরিয়ে ফেল, স্নেহাদি তো চলে গেছে। তাছাড়া কি বললো শুনলি না? ভাই। সৌমিক শেষের শব্দটা বেশ জোর দিয়ে বলল, ইচ্ছে করেই বলল। ওর কথা শুনে আয়ুষ যেন এক অন্য জগৎ থেকে বাস্তবে ফিরে এলো আবার। তবে ফিরে আসাটা বিশেষ ভালো নয়। বিহ্বল দৃষ্টিতে সৌমিকের দিকে তাকাতেই সৌমিক দীর্ঘশ্বাস ফেলে আয়ুষের কাঁধে হাত রেখে বলল, ভাই, আগেও বলেছি, আবারও বলছি, 1 বছর আগেও বলেছিলাম, 1 বছর পরেও বলছি, নেহাদি তোর থেকে বছরে প্রায় 2-3 বছরের বড়, আর তোকে তো ভাই বলে ডাকে, সেখানে তুই। সৌমিককে আর কোনো কথা বলার সুযোগ দেয় না আয়ুষ। মুখ ফিরিয়ে নিজের পথে হাঁটা দেয় সে। আসলে সৌমিকের কথাগুলো যে তার বিশেষ পছন্দ হচ্ছে না। দেখলি অমনি। আরে বুঝি যে ছেলেদের বয়সে বড় মেয়েদের প্রতি একটা টান থাকে, তাই বলে সেই সব তো রিলস আর গল্পে ভালো লাগে, তাই না? সব জায়গায় কি আর শরৎচন্দ্রের শ্রীকান্ত হতে পারে নাকি কাকা বলতো? সেটা আমাকে না বুঝিয়ে ওকে বোঝা। সৌমিক পকেটে হাত দিয়ে বলল। বাড়ি ঢোকার পথে হঠাৎ বাড়ির পাশের ঝিনুকের বাড়ির দিকে চোখ যায় আয়ুষের। আসলে বাড়িটা ওর নয়, এটা ওর মাসির বাড়ি। প্রত্যেক পুজোর আগে এখানে আসে স্নেহা। সেখানেই আগের বছর আলাপ হয়েছিল আয়ুষের সাথে। ঝিনুকের দৌলতে ম্যাথ ইকুয়েশন বুঝতে গিয়েছিল প্রথমবার। সেখানে গিয়ে যে নিজের ইকুয়েশন ভুলেই বসে আছে, সে আর এমন কি। আপাতত দোতলার ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে স্নেহা। আবারও একবার সেখানেই নিজেকে হারালো আয়ুষ। ব্যালকনিতে বেশ কয়েকটা ফুলের গাছ আছে। সেগুলোর সামনে দাঁড়িয়ে কানে হেডফোন দিয়ে গান শুনছে সে। শরতের কাশবন যেভাবে মাথা নুইয়ে থাকে হাওয়ার তালের কাছে, সেভাবে আয়ুষের মনটাও মাথা নুইয়ে দিয়েছে বেশ খানিকক্ষণ হলো। আয়ুষ সেদিন বাড়ি এসে একটা কবিতা লিখেছিল। কবিতার পাতার ভাঁজে সেদিন হাতে পাওয়া সেই কাগজ ফুলের একটা টুকরো রেখে দিয়েছিল সে। হাওয়ার মতন বইতে থাকা কাল বৈশাখী নাম তোমার, মেঘের ভেলায় ভাসিয়েছ নিজের মন কেমনের গোপন ডেরা। সেই লুকানো ম্যাপ আছে হয়তো কোনো শিকড় মাঝে, খুঁজতে গিয়ে ধরা পড়ে যায় তোমার ভীষণ মায়াবী চোখ, যার আড়ালে বেড়ে উঠেছিল এতদিনের সব লুকানো বাউল গান। না, তারপর আর দেখা পায়নি তার। এই অনিশ্চিত বেনামির সম্পর্ককে একাই বয়ে চলেছে বছর 15 ছেলেটা। মাধ্যমিকের উপপাদ্য যতটা নতুন তার কাছে, তার থেকেও বেশি নতুন এমন অদ্ভুত এক দায়িত্ব। একটা জেনারেশন পাল্টে যাওয়া যুগে কাউকে নিজের ডায়েরির পাতার কবিতায় প্রতিদিন ভেবে যাওয়া। অবশ্য এতে কোনো আক্ষেপ নেই তার। মূল মন্ত্র হিসেবে ধরেই নিয়েছে করবো লড়বো জিতবো রে। আর কথায় তো আছেই, अगर तुम किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात तुम्हें उससे मिलाने में जुट जाती है। ফিল্ম হোক বা জীবন, দুটো তো একে অপরের পরিপূরকের মতোই কাজ করে। এই আয়ুষ, তুই এখনো টিউশন থেকে ফিরলি না? ওদিকে স্নেহাদি তো আজ বাড়ি ফিরে যাচ্ছে।
ফোনের অপর পাশ থেকে আদির গলাটা শোনা মাত্রই ফোন পকেটে রেখে কোনো মতে ঝড়ের বেগে সাইকেল চালিয়ে দিল আয়ুষ। সময়ের আগে পৌঁছতেই হবে, পুজো তো তখনও অনেক দিন বাকি। বাড়ির সামনের গলিতে আসতেই আয়ুষ দেখল একটা সাদা গাড়ি বেরিয়ে যাচ্ছে। এই গাড়িটা করেই স্নেহা প্রতি বছর এখানে আসে পুজোর সময়। তাহলে তাহলে কি সত্যিই চলে যাচ্ছে? কোনো দিকে চিন্তা না করে আয়ুষ সাইকেলের প্যাডেল ঘোরালো। সেদিন কোনো মার্ভেল ক্যারেক্টারের শক্তি এসেছিল কিনা জানা নেই, তবে গাড়ির লুকিং মিররে ওভাবে আয়ুষকে আসতে দেখে নিজেই গাড়ি থামিয়েছিল স্নেহা। স্নেহা গাড়ি থেকে নেমে দাঁড়াতেই দেখল আয়ুষের সে উদ্বিগ্ন, ক্লান্ত, ঘাম গড়িয়ে আসা কপাল মুছতে থাকা চেহারা। কি যেন নাম তোর? আয়ুষ, তুই এখানে এভাবে সাইকেল চালিয়ে পেছনে কি করছিলি? কিছু হয়েছে? আয়ুষ একটা ঢোক গিলল। কোনো কথা বলতে যাওয়ার আগেই স্নেহা গাড়ির ভেতর থেকে একটা জলের বোতল বের করে এগিয়ে দিয়ে বলল, এই নে, যেভাবে সাইকেল চালাচ্ছিলি। জলের বোতলটা শেষ করে একটু যেন ঠান্ডা হলো আয়ুষ। কিন্তু কিছুতেই বুঝতে পারছে না কি বলবে। বলবে যে তোমাকে জিজ্ঞাসা করতে এসেছিলাম কেন চলে যাচ্ছ, নাকি অন্য কিছু বানিয়ে বলবে? বানিয়েই বা কি বলবে? আমি আসলে আমি আমি মানে বল, কি বলবি? তুই কি? আয়ুষ তৎক্ষণাৎ নিজের বুক পকেট থেকে একটা কাগজে মোড়া জিনিস বের করে বলল, এটা এটা দেওয়ার জন্য। এটা কি? কি আছে এতে? কাগজে মোড়া ছিল একগুচ্ছ শিউলি ফুল। সদ্য গাছে ফুটেছিল হয়তো, ঝরে পড়ার আগেই কেউ খুব যত্ন করে আরেকজনের জন্য নিয়ে এসেছে। এই কাগজের মোড়ক কতটা ফুলগুলোকে রক্ষা করতে পারবে জানে না, তবে এই মানুষটা তার দুটো হাতের মাঝে এই ফুলগুলো দেখতে যাওয়ার এক সুপ্ত বাসনা এই 15 বছরের তরুণ মনে যে কি বিভৎস আশ্বিনের ঝড় তুলেছিল সেটা গোটা শহরের কেউ টের পায়নি। স্নেহা সেদিন মুচকি হেসেছিল আর বলেছিল, এভাবে আমাকে এর আগে কোনোদিন কেউ শিউলি ফুল দেয়নি। থ্যাংক ইউ। বাড়ি যাইবার সাবধানে। আসি। এইটুকু বলে স্নেহা গাড়িতে উঠে চলে গেল। সাইকেল থামিয়ে ওখানেই ওভাবেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল আয়ুষ। চলে যাওয়া গাড়ির উড়িয়ে যাওয়া ধুলো ওর মনের ধোঁয়াশাকে আরো দ্বিগুণ করে দিয়েছিল। চলতি ভাষায় যাকে বলে মিক্সড সিগন্যাল, যাতে ফেসে আছে গোটা একটা জেনারেশন, সেখানে সামান্য কয়েকটা কথাকে ইংলিশ গ্রামারের রুলবুকের মতো মনে গেঁথে নিয়ে সাইকেলের প্যাডেল ঘুরিয়ে বাড়ির পথে রওনা দিল আয়ুষ। তারপরে কেটে গেছে প্রায় অনেকগুলো দিন। পড়াশোনার বোর্ডসের পরীক্ষা এসব নিয়েই মেতে আছে সে। স্নেহার সাথে আর দেখা হয়নি তার। সেদিন নাকি তার বাড়ি থেকে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল, তাই পুজো না কাটিয়েই বাড়ি ফিরে গিয়েছিল। তবে যাকে মন দিয়েই বসে আছে তার সাথে দেখা হোক বা না হোক, মনের মধ্যে তো সেই আছে। দেখতে দেখতে বোর্ড মিটে গিয়ে হাজির হয়েছে আরেকটা দুর্গাপুজো, আবার একটা নতুন শরৎকাল। বছরগুলো পায়ে পা মিলিয়ে কখন যে এতটা পথ এসে আবার নতুন একটা বছরের সাথে হাত মেলায় সেটা বোধহয় ক্যালেন্ডারও ঠাওর করে উঠতে পারে না। আজ অষ্টমীর সকাল, দুর্গাপুজোর অন্যতম বিশেষ একটা দিন। বাঙালির ইমোশন আর প্রেমে পড়বো বা পড়ে গেছি বা পড়তে চাই এমন একটা আবহাওয়া। চারপাশে কাশফুলের সুবাস আর পুজো মণ্ডপে ধুনোর গন্ধ যেন ছেয়ে গেছে চারিদিকে। ঢাকের সুর আর ডাকের সাজ, সাথে
চারিদিকে শাড়ি আর পাঞ্জাবি পরে হাত ধরে ঘুরতে থাকা লোকজনের মাঝে নিজেকে কেমন জানি বোকা বোকা লাগছে আয়ুষের। প্রত্যেকটা সিঙ্গেল মানুষ এই সমস্ত অনুষ্ঠানের দিনগুলোতে রিয়েলাইজ করতে পারে তারা আদতেই কতটা সিঙ্গেল। এই বন্দুক গায়ে ফাটাচ্ছিস কেন? আমার শখের পাঞ্জাবিটা নষ্ট করবি নাকি বলতো? চেয়ারে বসে সৌমিক ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল কথাটা। মণ্ডপে এবার ভলেন্টিয়ারের আই কার্ড জোগাড় করেছে সৌমিক, সেই সূত্রেই একটু হাব ভাব দেখাচ্ছে। এই শোন, পুজোর সময় বন্দুকবাজি এসব ফাটবেই। তোর না ভালো লাগলে তুই বাড়ি চলে যা। এমনিও এই নিয়ে 4টে রাউন্ডের অঞ্জলি জুড়ে শুধু নিজের অঞ্জলির দিকে হাঁ করে তাকিয়ে আছিস তুই। আদির কথাটা শুনে সৌমিক চেয়ার ছেড়ে উঠে বলল, এই এই একদম না, একদম আমার অঞ্জলি কিনা কোনো কথা নয় মামা। এমনি পাত্তা দিচ্ছে না, সেই মহালয় থেকে বলে যাচ্ছি, কিন্তু সেই এক কথা, ইউ আর নট মাই টাইপ। সৌমিক দুঃখ দুঃখ কণ্ঠে কথাটা বলল। আদি সৌমিকের কাঁধ চাপড়ে বলল, দুঃখ পাস না ভাই, আমিও আছি তোর সাথে। কিন্তু এই ছেলেটার কেস কি বলতো? তখন থেকে হাঁ করে গেটের দিকে তাকিয়ে কেন? কারোর আশার কথা আছে নাকি গুরু? আদি আয়ুষকে একটা গুঁতো মেরে বলল, ভলেন্টিয়ারের দায়িত্ব সব ঠিকঠাক রাখা, সেজন্যই দেখছি দায়িত্ব তো আছে নাকি। হঠাৎই পাড়ার গেটের কাছে কিছু বাচ্চার হইচই শোনা গেল। নিশ্চয়ই আবার ঝামেলা করেছে। আমি দেখছি, ওয়েট। এই বলে আয়ুষ উঠে গেল গেটের দিকে। ভিড় ঠেলে গেটের কাছে পৌঁছাতেই আয়ুষের পা দুটো থমকে গেল। মুহূর্তেরাও কি সিনেমার মতো এমন এক দড়িতেই থেমে যায়? সুযোগ করে দেয় কাউকে নিজের একান্ত আপন কাউকে কিছু বলে দেওয়ার। এক নীল শাড়ি পরিহিতা নারী তার সামনে দৃশ্যমান। হালকা সাজ, চোখের কাজল, এলোমেলো চুল আর ঠোঁটের সেই এক চিলতে শরতের ছোঁয়ার মতো আলতো হাসি আয়ুষের বুকে নিমিষেই যেন এলোপাথারি ঝড় তৈরি করল। যে ঝড়ের নিম্নচাপ ও বিগত 1 বছর ধরে শান্ত করে রেখেছিল, সেটা যেন আবার বিধ্বংসী হয়ে উঠল। পাড়ার মণ্ডপে তখন গান ছেড়ে সৌমিক নিজের ফোনে রেকর্ড করা আয়ুষের গাওয়া একটা গান বাজাচ্ছে। আগুলেতে বাধা আছে, আখি ভরে দেখি তোরে, ভোর হোক সাজে, তুমি দূরে থেকেও যেন আছো কাছে, আমার ছায়া হয়ে এই হৃদয় মাঝে, মন আমার পাখা মেলে। গানটার সাথে যেন গোটা মণ্ডপ আর পুরোহিতের একঘেয়ে মন্ত্র উচ্চারণ সব থেমে গেছে কয়েক মুহূর্তের জন্য। মিষ্টি সকাল হয়ে তুই প্রেম জাগালি মনে, তোর সূর্য সোনালয় মন ডুবলো প্রেম সাগরে। মিষ্টি সকাল হয়ে তুই প্রেম জাগালি মনে, তোর সূর্য সোনালয় মন ডুবলো প্রেম সাগরে। তোর ছবি এমন আঁকে দু চোখ বুঝিয়ে, তোর স্বপ্ন সে মাখে, হোক সে যতই কঠিন মানব না সে বারণ, তোমার সাথে দিলাম বেঁধে জীবন মরণ, আঁকড়ে ছুতে শুধু চাই তোকে সে দু চোখে হারায়, মন আমার পাখা মেলে যায়, তোমাকে পেতে শুধু চাই। সাহস সঞ্চয় করে নিজে গিয়ে কথা বলার মতো অবকাশ কোনোদিনই পায়নি আয়ুষ। আজও তার অন্যথা হয় না।
একদম বেবাক এক নিতান্ত বোবা গাছের ন্যায়, যেন তার শিকড় জড়িয়ে গেছে মাটির সাথে। চাইলেও সে বাঁধন ভেদ করতে পারছে না। আজও সে একইভাবে দাঁড়িয়ে রইল দূরে, অনেকটা দূরে। শুধু মনে একবার তার সাথে কথা বলার প্রত্যাশা কুরে কুরে খাচ্ছে সদ্য যৌবনে পা রাখা ছেলেটাকে। বয়স এখন তারপর এক পা বাড়িয়েছে, 18 দিকে। স্নেহা যে তার দিকে এগিয়ে আসছে বুঝতে পেরে ঢাকের তালের সাথেই যেন তার হৃদয়ের মাঝেও দামামা বাজছে তীব্র গতিতে। কি রে, কেমন আছিস? তুই বুঝি ভলেন্টিয়ার হয়েছিস? স্নেহার কথায় সম্বিত ফিরল আয়ুষের। না, এবার আর ক্যাবলা হয়ে থাকলে চলবে না, এই ভেবে কথা বলেই ফেলে আয়ুষ। হ্যাঁ, মানে ওই আর কি, ভালো আছি। তুমি? ভালো। আসলে আগের বছর হঠাৎ করে ঠাকুমা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল, তাই পুজোর আগেই চলে যেতে হয়েছিল। ও হ্যাঁ, তুই যে আমাকে শিউলি ফুলগুলো দিয়েছিলি, সেগুলো এখনও আমি রেখে দিয়েছি। আমাদের গানের খাতার মলাটের ভাঁজে রেখে দিয়েছি। গানটা এখন আপাতত খাতার থেকে বেরিয়ে একজনের মনের মধ্যেই বেজে চলেছে, আর তাও আবার এক বেসুরো তালে। আরো অনেক কিছু বলতে চায় আয়ুষ, অনেক কথা শুনতে চায়, জানতে চায়, কিন্তু ওই যে একটা ভয়, সব কিছু হারিয়ে ফেলার ভয়, পেতে চেয়েও না পেয়ে থাকার ভয়। এই দিদি, তুই ঠাকুর দেখতে যাবি না? অঞ্জলি দিবি বললি তো, তাহলে এখানে এলি যে? ঝিনুক এসে ততক্ষণে ওদের মাঝে দাঁড়িয়েছে। আসলে অষ্টমীর দিন মাকে দেখব না একবার, আর কিছুক্ষণ মণ্ডপে থাকি, তারপর যাব। কিরে আয়ুষ, মণ্ডপে অতিথি এসেছে, তুই ভলেন্টিয়ার হয়ে আপ্যায়ন করবি না? স্নেহা আয়ুষের দিকে তাকিয়ে বলে কথাটা। আয়ুষ এসে তাড়াতাড়ি করে বলে ওঠে, নিশ্চয়ই, অঞ্জলি তো শেষ হয়েই এসেছে প্রায়। তোমরা দাঁড়াও, আমি ঠাকুর মশাইয়ের একটা কাজ সেরে দিয়ে আসি। দাঁড়াবে কিন্তু। কেন? বসলে কি সমস্যা? মাঝে থেকে স্পয়লার দিবি না তুই। দেখছিস একটা সিরিয়াস মুডে আছে আমাদের হিরো, অমনি মাঝ থেকে বকবক। কি হিরো? কার হিরো? উফ, তোরা একটু চুপ কর তো বাবা। অঞ্জলি শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে স্নেহা মণ্ডপ থেকে বেরোতে যাবে, এমন সময় হঠাৎ কারোর পিছুটাকে দাঁড়িয়ে পড়ে সে। স্নেহা! স্নেহা পিছু ফিরতেই দেখল আয়ুষ দাঁড়িয়ে, হাতে কিছু ফুল, সম্ভবত একটা মালা। হলো তোর কাজ? আমি তো বোর হচ্ছিলাম বলে বাড়ি যাচ্ছিলাম। হাতে ফুল নিয়ে ঘুরছিস কেন? কিছু বলবি? আয়ুষ কাঁপা কাঁপা হাতে নিজের হাতে থাকা একটা শিউলি ফুলের মালা স্নেহার দিকে এগিয়ে দিয়ে বলে, এই নাও, এটা তোমার জন্য। কিন্তু অঞ্জলি তো শেষ হয়ে গেছে, আমি আর ফুল নিয়ে কি করব? এটা অঞ্জলির জন্য নয়, এটা তোমার জন্য বানিয়েছি। ধীমে গলায় কথাগুলো বলে ওঠে আয়ুষ। কতটা বাক্স ভর্তি সাহস সেদিন ওকে দিয়ে এই কথাটা বলিয়েছিল, সেটা শুধু নিজেই জানে। গাল দুটো ক্রমশ যেন লাল বর্ণ ধারণ করছে। শিউলি ফুলের মাঝে যেমন একটা হালকা লাল লাল আভা থাকে, ঠিক সেরকম। স্নেহা কিছুক্ষণ চুপ থাকার পর বলে ওঠে, তুই আবার আমাকে ফুল উপহার দিলি? তুই যখন আমাকে এত সুন্দর উপহার দিলি, তবে আরেকটা জিনিস চাইবো, দিবি? আয়ুষের চোখ দুটো উজ্জ্বল বর্ণ ধারণ করে মুহূর্তেই। কি চাও বলো? আমাকে কাশবন দেখাবি? শুনেছি এখানে কাছেই নাকি একটা কাশবন আছে। আমি কোনো দিন কাশবনে যাইনি, জানিস তো। যাবি আমাকে নিয়ে? দ্বিতীয়বার কোনো কিছু না ভেবে বলে ওঠে, বেশ, চলো তাহলে। পাক্কা তুই যাবি তো আমার সাথে? হ্যাঁ, কেন না যাওয়ার কি আছে? না,
তুই তো ছোট, তাই। আর তাছাড়া আমাদের তো আলাপটাও সেরকম নেই, তাই ভাবলাম। আমি মোটেই ছোট নই, আমার 16 বছর বয়স হয়ে গেছে আজ থেকে। আজ থেকে মানে? মানে আজ আমার জন্মদিন, তাই আজ থেকে আমার 15 পেরিয়ে 16 বছর বয়স হলো। তাই নাকি? হ্যাপি বার্থডে। সরি, আমার কাছে এই মুহূর্তে কোনো গিফট নেই, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি, তোকে একটা সুন্দর গিফট দেবো আমি। জন্মদিনে উইশ করার জন্য স্নেহা হাত মেলানোর জন্য হাত বাড়িয়েছিল। আয়ুষ নিজের ঠান্ডা হয়ে আসা শিথিল হাতটা ওর হাতে মেলালো, আর ঠিক তখনই একটা বিদ্যুতের বেগের কোনো তরঙ্গ যেন সারা শরীর জুড়ে খেলে গেল তার। ভরা জোয়ারে চাঁদের টানে যেভাবে সমুদ্রের ঢেউ বেসামাল হয়ে পড়ে, দামাল ছেলেরা যেভাবে স্কুল ছুটে বেরিয়ে আসে ছুটির পর, গলার কাছে সব কথা, 1 বছর ধরে প্র্যাকটিস করা সব ডায়লগ, সব কিছু ভুলে গেল আয়ুষ। শুধু ও আর ওর সেই খ্বাব, যার স্বপ্ন বুনেছে ওর তরুণ মন মস্তিষ্ক। সত্যি, কিছুদিন বাদে 18 বছর হয়ে যাবে তোর। অ্যাডাল্ট তখন। স্নেহার হেসে বলা কথাটার বিপরীতে আয়ুষ মুখ ফুলিয়ে দেয়। আয়ুষের অবস্থা দেখে স্নেহা খিলখিলিয়ে হেসে ওঠে। নীল শাড়িতেই লাগছিল বেশ, কাজল কালো চোখ দুটোই যে করলো আমায় শেষ। সেই শেষেতেই শেষ হতে চাই, শুরু তবে এক নতুন গল্প অশেষ। তবে আমার সাইকেলে যাবে? কারণ হেঁটে যেতে চাইলে তো অনেকটা দূরত্ব হয়ে যাবে। স্নেহা খানিকটা অবাক হয়ে বলল, তুই পারিস ভালোভাবে সাইকেল চালাতে? সেদিন যেভাবে এসেছিলি। কেন? আমি তো ক্লাস 11-এ পড়ি, সাইকেল চালানো তো অনেক আগেই শিখেছি। আর তাছাড়া সেদিনের ব্যাপারটা একটু আলাদা, ওদিন তারা ছিল তাই আর কি। তুই শিওর তো? আচ্ছা বেশ, না চাইলে যেতে হবে না। আয়ুষ মাথা নিচু করে শান্ত গলায় বলল, আমিটা কখন বললাম? তুই যা, সাইকেল নিয়ে আয় তো, আমি এখানেই অপেক্ষা করছি। স্নেহার কথায় মুখটা উজ্জ্বল হয়ে ওঠে আয়ুষের। এক ছুটে বাড়ি থেকে সাইকেলটা নিয়ে আসে। আজ দুর্গামা বোধ হয় আমার ভাগ্যটা বেশ যত্ন করে বানিয়েছেন। আয়ুষ সাইকেলটাকে বলে ওঠে পাগলের মতো। সাইকেল নিয়ে স্নেহার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, এসো। কোনো কথা না বলে স্নেহা উঠে বসে আয়ুষের সাইকেলে। আয়ুষ শেষে সাইকেল চালাতে শুরু করে। মনে হচ্ছে এই পথটা যদি শেষ না হয় তাহলে কেমন হতো কে জানে। উত্তম কুমার নিজেই জানতেন না, আর সেখানে আয়ুষ কিভাবে জানবে? আয়ুষের বাড়িতে ফেলে রাখা ডায়েরির পাতারা হাওয়ার স্পর্শে উল্টে যাচ্ছে আর বলে যাচ্ছে, তুমি শারদীয়ার সকাল, অষ্টমীর শিউলি ফুলের মালা, গুছিয়ে রাখা মেদি ফুলের বেলায় তুমি আমার পছন্দের ভাত ঘুমের বেলা। বন্দি তোমায় করি কোন সাধ্যে, মুঠোর বাইরে বালির মতন ঢেউয়ের মতন ততটাই অবাধ্য। চাইছি আমি, ভাবছি আমি, বাসছি নতুন কোনো ভেলায়। পথ হারিয়ে ফেলেছি যেন তোমার ভীষণ অবক মায়ায়। প্রায় 15 মিনিট পর দুজনে কাশবাগানের সামনে এসে উপস্থিত হয়। কাশবন দেখে স্নেহা আনন্দিত স্বরে বলে ওঠে, এটা তো অপূর্ব জায়গা রে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে আনার জন্য। কি দুর্দান্ত ভিউ। তোমারই মতো। আয়ুষ নিজের মনেই বিড়বিড় করে বলে ওঠে, কিছু বললি? কই না তো। চলো, কাশবন দেখবে না? আয়ুষ স্নেহার হাত ধরে কাশবাগানের মাঝে নিয়ে যায়। প্রথমবার নিতান্ত ফর্মালিটির জন্য হাতটা ধরলেও এবার হাত দুটি একসাথে আছে একটা নাম না দেয়া অনুভূতির মাফলারে। কাশফুলের মাঝে দুজন পাশাপাশি হেঁটে চলেছে।
ঠিক যেভাবে দুটো রেলপথ পাশাপাশি হেঁটে চলে যায়, ঠিক সেভাবে একের পর এক স্টেশন তারা হেঁটে চলে যায়। সাদা তুলোর মেঘ সরে এখন মেঘলা আকাশের ঘনঘটা, কিন্তু তার মাঝ দিয়েও রোদ উঁকি দিচ্ছে, জানান দিচ্ছে নিজের উপস্থিতি। মাঝে মাঝে এক দমকা হাওয়া এসে দুলিয়ে দিয়ে যাচ্ছে মনের মণিকোঠাকে। স্নেহা কাশফুলের মাঝে দাঁড়িয়ে এই পরিবেশকে পুরোপুরি উপভোগ করতে চাইছে। হাত ছুঁয়ে যাচ্ছে কাশফুলের নরম শরীর। কি মনে হতে আয়ুষ নিজের ফোনটা বের করলো, তার অগোচরে কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করলো। স্মৃতি হিসেবে থেকে যাক এই ছবিটা না হয়। মেঘ পিয়ন আজ ব্যস্ত ভীষণ, চিঠি পারাপার করতে লিখেছে সে। খাম খেয়ালি উড়ো চিঠি তাই জমছে মনের ডাক বাক্সে। দরজা খুলে মনের কইনে কখন এলো সে, তবু আশার প্রহর ফিরে পেতে চাই। দমকা হাওয়ায় মেতে উঠতে চাই, ভেসে যেতে চাই সেই চোখের মায়ায়, থেকে যেতে চাই তোমার ঠোঁটের ফাঁকের অনন্ত ছায়ায়। হঠাৎ কারোর হাততালির শব্দে চোখ খুলল আয়ুষ। এতক্ষণ ধরে চোখ বন্ধ করে আপন মনে কবিতা বলে চলেছিল। কেউ সামনে থাকলে যে এভাবেই আস্ত একটা কবিতা বেঁধে ফেলা যায়, কই জানা ছিল না তো তার। ছবি তোলার পর একটা পুকুরের ধারে এসে বসেছে দুজন। সেখানেই পুকুরের পাঁকে জন্মানো পদ্ম ফুলের দিকে তাকিয়ে আপন মনে কবিতাটা বলছিল আয়ুষ। তুই এত সুন্দর কবিতা বলিস? আয়ুষ স্মিত হেসে বলল, ওই আর কি, শখের বসে মাঝে মাঝে। ট্যালেন্টটা কিন্তু দারুণ। আর কবিতাটা কার লেখা? আয়ুষ স্নেহার দিকে তাকিয়ে শুধু মৃদু হেসেছিল, কোনো কথা বলেনি। কবিতাটার আসল স্রষ্টা হিসেবে কার নাম বলা উচিত, আয়ুষ না স্নেহা? আজ যদি এই মুহূর্তে এই পুকুর ধারে আয়ুষ একা একা বসে থাকতো, কিংবা অন্য কারোর সাথে থাকতো, তাহলেও কি একই কবিতা তৈরি হতো? নাকি স্নেহার সাথে আছে বলে কবিতাটার জন্ম হলো, এক কবির অন্য জন্ম হলো? প্রশ্নটা আপাতত পুকুরের পাঁকেই হারিয়ে ফেলল আয়ুষ। আচ্ছা, আমি কি বলে দেব ওকে যে ওকে ভীষণ ভালো লাগে? এই কবিতা, গান, শিউলি ফুল সব ওর জন্যই। বলে দেবো সেটা? আয়ুষ নিজের মনেই তর্ক করতে লাগলো। সব তর্ক থেমে গেল যখন তাকিয়ে দেখল পাশে স্নেহা পুকুরের জলে সামান্য পা ডুবিয়ে গুনগুনিয়ে গান গেয়ে চলেছে। সেই গানটাই, সেই সুর যেটা আয়ুষ বেঁধেছিল নিজের ডায়েরির হলদে পাতায়। কাউকে দেখলেই যে এতটা শান্তি পাওয়া যায়, কারোর সাথে কথা বলতে চাওয়াটাই যে এত বড় হয়ে উঠতে পারে, জানা ছিল না তার। আসলে মানুষ প্রেমে পড়লে এমন অনেক অজানা রহস্য উন্মোচন করে ফেলে, যেটা বাকিটা জীবনের সেই পুরনো রোজনামচা ইকুয়েশনকে একেবারে পাল্টে ফেলে। আমাকেও শেখাবি এমন কবিতা? আমারও জানিস কবিতা লিখতে ইচ্ছে করে, কিন্তু পারি না। ভাবতে গেলেই সব শব্দ ঘেঁটে একেবারে যাচ্ছে তাই হয়ে যায়। স্নেহা পুকুরের দিকে তাকিয়ে কথাটা বলছে। আয়ুষের কিছুক্ষণ সময় লাগলো নিজেকে সামলে উঠতে। মুহূর্তের এই শিহরণে সামান্য টলে উঠল সে। কি রে বল, শেখাবি না আমাকে? তুই তো এত ভালো কবিতা বলিস। কবিতা তো শিখতে লাগে না, এ তো নিজে থেকেই আসে। কবিতা আর ভালোবাসা দুটোই এক, কাউকে জোর করে আনা যায় না। আয়ুষ মৃদু হেসে বলল। তবে স্নেহা ভ্রু কুঁচকে
হতাশ হয়ে বলল, তবে আমি তোমাকে একটা গান শোনাতে পারি। গান শুনলেই কাশফুলের মাঝে আরো ভালো লাগবে। আচ্ছা, বেশ। আয়ুষ একটা দীর্ঘশ্বাস ফেলে গাইতে লাগলো। তোমার নামের এসে ঘুরে মেঘ পালকে দিচ্ছে ওকে দুষ্টু মেয়ের গল্প শোনো না। বোকার মতো তাকিয়ে থাকি, হে আমার হচ্ছেটা কি, তোমায় ছাড়া কিচ্ছু বুঝছি না। তাই চলো না দুজনে মিলে কোনো দূর দেশে, চলো না চলে যাই। তাই চলো না দুজনে মিলে কোনো দূর দেশে, চলো না চলে যাই। স্নেহা হাততালি দিয়ে উঠতে আয়ুষ মুচকি এসে বলল, পছন্দ হয়েছে? খুব। তোর গানটা খুব সুন্দর হয়েছে। এই পরিবেশে একেবারে মানানসই। পরিবেশের জন্য এই গানটা আরো ভালো লাগলো। কিন্তু একটা কথা, এই গানটা তো এর আগে কোনোদিন শুনিনি। কার গান এটা? কারণ না, আমার অনেক কারণ। এই, তুই এইটুকু বয়সে এত ঘোরালো কথা বলিস কেন বলতো? আয়ুষের কথা শুনে স্নেহা ভ্রু কুঁচকে তাকিয়ে প্রশ্নটা করেই ফেলল। পুকুর পাড় থেকে কাশবনের মাঝের কাঁচা রাস্তা দিয়ে এলোমেলোভাবে হেঁটে চলেছে তারা। ফিরতি পথে আকাশের গোধূলির রং প্যাস্টেল রঙের মতো গাঢ় না হলেও মলিন নয়। এই সময়টা এখানেই থমকে গেলে হয় না? আয়ুষ কথাটা আনমনেই বলে ওঠে। সময় থমকে গেলে মুহূর্তেরা মানসপটে ভিড় জমাবে কিভাবে? ঠিক যেমন আকাশ আর মেঘেদের সম্পর্ক, একসাথে থেকেও তারা আলাদা। ঠিক যেমন চাঁদ আর তারাদের সম্পর্ক, এক আকাশে থেকেও পাশাপাশি নেই। ঠিক ওই পরিযায়ী পাখিগুলোর মতো, কিছুদিন পর শীত পড়লেই বেহায়ার মতন চলে আসে, তারপর আবার চলে যায়। আয়ুষের কথা শুনে স্নেহা আলতো হেসে একটা কাশফুল তুলে আয়ুষের দিকে বাড়িয়ে দিয়ে বলে, না, এই ঘর ফিরতি পাখিগুলোর মতো যারা দিন শেষে, অপেক্ষা শেষে ঠিক নিজের ঘরে ফিরে আসে, তাতে বেলা শেষ হলেও বা কি? হঠাৎ পাথরে পা লেগে আয়ুষ মাটিতে পড়ে যায়। আহ! হাতটা ছড়ে রক্ত পড়তে শুরু করেছে। কি যে করিস না, কই দেখি। এ বাবা, রক্ত পড়ছে তো। স্নেহা তাড়াতাড়ি করে নিজের শাড়ির আঁচলের সামান্য অংশ ছিঁড়ে আয়ুষের হাতে বেঁধে দেয়। আয়ুষ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার মেঘদূতির দিকে। তার হৃদয় ঠিক আর কতবার হরণ করে ক্ষান্ত হবে মেয়েটা? বাড়ি গিয়ে ওষুধ লাগিয়ে নিবি মনে করে। স্নেহা বেশ ভারী গলায় বলল, ওষুধ আর লাগাতে হবে না, এমনিই সেরে যাবে। আয়ুষ হাতে জড়িয়ে থাকা নীল কাপড়টার দিকে তাকিয়েই রইল। এটা কি শুধুই কাপড়ের অংশ? এতে তো লেগে আছে তার প্রিয় মানুষটার স্পর্শ, তার খ্বাবের বাস্তব স্পর্শ। এবার আমাদের যাওয়া উচিত। অনেক কথাটা শেষ করার আগে স্নেহার ফোনটা সশব্দে বেজে ওঠে। স্নেহা পিছন ফিরে দেখল দূরেই একজন দাঁড়িয়ে আছে, কাশবাগানের শেষ যেখানে সেই প্রান্তে। এক যুবক, বছর এই 19-20 আশেপাশে সম্ভবত। স্নেহা আয়ুষের হাত ছাড়িয়ে এগিয়ে গেল সেই যুবকের দিকে। আমি মণ্ডপে গেছিলাম, কিন্তু ঝিনুক বলল তুমি ওখানে নেই। অবশেষে খুঁজতে খুঁজতে এখানে এলাম। ছেলেটি স্নেহাকে উদ্দেশ্য করে বলল, আসলে ঘুরতে এসেছিলাম একটু। তুমি দাঁড়াও,
আমি আয়ুষকে বলে এক্ষুনি আসছি। এই বলে স্নেহা আয়ুষের সামনে এসে দাঁড়ালো। আয়ুষ, আমাকে এবার যেতে হবে। অরিত্র মানে আমার বয়ফ্রেন্ড এসেছে। তোকে তো বলা হয়নি, আমাকে এবার ওর সাথে যেতে হবে। আসি? আর হ্যাঁ, পরের বছর আবার নিয়ে আসবি কিন্তু এই কাশবনে। জায়গাটা ভীষণ সুন্দর। আর ওই শিউলি ফুলের মালাটাও রেখে দেব। আর তুইও সাবধানে বাড়ি যাস। বাড়ি গিয়ে ওষুধ লাগিয়ে নি সাথে। এই বলে স্নেহা মৃদু হেসে চলে গেল। আয়ুষের চোখ দুটো ক্রমশ ঝাপসা হয়ে আসছে। তার প্রিয় নীল রং তার প্রিয় মানুষটার সাথে মিশে কোথাও যেন হারিয়ে যাচ্ছে। আশেপাশে এক অদ্ভুত নীরবতা। শুধু আর শুধুমাত্র কাশফুলের মাঝ দিয়ে বাতাস বয়ে চলেছে। মেঘলা আকাশের ঘনঘটা সরিয়ে এসেছে এখন বাড়িধারার মিছিল। অঝরে ঝরে পড়া বৃষ্টির ফোঁটাগুলো আয়ুষের গাল বেয়ে নোনা জলে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তেল মাখানো চুলগুলো আজ শ্যাম্পুর সুবাস নিয়ে হাওয়ায় মেশানো শিউলি ফুলের আতর মাখতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে সব কিছু ভিজে আবার লেপ্টে গেল শরীরের সাথে। খোলা জানালা থেকে আসা বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিল ডায়েরির পাতাগুলো। গানের খাতার মলাটের ভাঁজে থেকে যাবে আরও একটা শিউলি ফুল, আরও একটা শরতের স্মৃতি। বৃষ্টি ক্রমশ জোরালো হয়ে উঠছে। এ এক অসময় বৃষ্টি, যার আগমন যেমন আকস্মিক, তেমনি এক রাশ দুঃখের ডাকটিকিট। বিদ্যুৎ গর্জে মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছে, একাকিত্বে অন্ধকারের হুঙ্কারের মতো। আয়ুষ অপলক দৃষ্টিতে নিজের হাতে লেপ্টে থাকা এক টুকরো নীল কাপড়টার দিকে তাকিয়ে রইল। এখন বুঝল ও বেছে বেছে কেন শিউলি ফুল উপহার দিয়েছিল। আসলে শিউলি ফুল অনেকটা ওর ওই পবের মতোই, বছরের এই শরতেই শুধু আসে, আবার তারপর মিলিয়ে যায় শীতের রুক্ষতায়। আবার এক শরতের অপেক্ষা। ডিসেম্বরের শহর জানে একাকিত্বের মানে। শুধু কি ডিসেম্বর? এমন শরৎ যা ছেড়ে যাওয়ার গান বলে যায়, এমন শরৎ যা এক টুকরো আমেজ রেখে যায় আর বলে যায় ভালোবেসে যাব। শরতেও তবে ডিসেম্বরের শহর নামে? ডিসেম্বরেও কি শরতের এমন বৃষ্টি হয়? দিয়ে যায় এমন কল্পনায় বোনা মেঘের রুমাল? খাম খেয়ালি দিগন্ত জুড়ে মেঘেদের সৈন্য খাচ্ছে পাক। আকাশ জুড়ে মেঘের আড়ালে শুধু এখন তারার ঝাঁক। মেঘ পড়ে চেয়ে দিল সেই ডাক, আমি পেরিয়ে এলাম সব মেঠো পাক। তারায় তারায় সাজাবো তাকে, দুনিয়া হাজার পিছু ডেকে যাক। মেঘের থেকে রুমাল এনে দিল সেই মেঘ বালিকা। তার গল্প শুরু হোক তবে, মুছে যাক সব অভিমান। দূরত্ব বুঝি ভালোবাসা বাড়ায়? তবে চলে এলাম দেখো অসীম দূরে, ঠায় দাঁড়িয়ে তাই আজও হাতে তার দিয়ে যাওয়া এক চিলতে মেঘেদের রুমাল। শুনছিলেন পর্ণা দেবনাথের কলমে মেঘের রুমাল। সকল শ্রোতাবন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ এতক্ষণ
আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য, গপ্প শোনার জন্য। আমাদের আজকের উপস্থাপনা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না। আমাদের গপ্পের আসরে যদি নতুন হয়ে থাকো, চটপট সাবস্ক্রাইব করেই পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। কেননা এতে শুধু গল্প নয়, তোমাদের গপ্প কথা, গল্প শোনার সঠিক ঠিকানা।